হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। নতুন বছরের শুরুতেই প্রথমেই আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের সকলের মালিক ঈশ্বরের কাছে এটাই কামনা করি আপনাদের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক। আর নতুন বছরের শুরুতেই আবারও আমার বেরিয়ে পড়া আপনাদের সাথে নতুন গন্তব্যে, প্রাত্যহিক জীবনের স্বাদের পরিবর্তনের জন্য নতুন ঠিকানার সন্ধান দিতে। আর আমি আজ আপনাদের সেরকমই একটি স্থানে নিয়ে যাব, যেখানে এলে আমার মনে হয় আপনার প্রাত্যহিক জীবনের স্বাদ অবশ্যই কিছুটা পরিবর্তন হবে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকে অবস্থিত এমন একটি স্থান হলো পরমানন্দজি মিশন, যেটা বনগ্রামে অবস্থিত। ঈশ্বরের কৃপাধন্য মহাপুরুষ পরমানন্দজির কর্মভূমি হলো এই বনগ্রাম। পূর্ব বর্ধমান জেলার ছেলে হিসাবে আমার কাছেও এটা খুবই গর্বের যে পরমানন্দজির জন্মভূমি এবং কর্মভূমি হলো এই পূর্ব বর্ধমান। যাত্রাপথে আমার সফর সঙ্গী এই 2 চাকার বাহন হলেও আপনাদের বলে দিই আপনারা কিভাবে পরমানন্দ মিশনে আসবেন। ট্রেন পথে এলে আপনারা মেমারি বা বর্ধমান স্টেশনে নামুন। মেমারি থেকে টিকারে আপনারা সরাসরি বনগ্রাম আশ্রমে আসতে পারেন। আর বর্ধমান থেকে সাতগেছিয়া ধাত্রীগ্রাম অভিমুখী যে কোনো বাসে আপনারা যাবই বাস স্টপেজে নামুন। তারপর সেখান থেকে টিকার অটো টোটো ধরে আপনারা খুব সহজেই বনগ্রাম আশ্রমে আসতে পারবেন। এছাড়া সাতগেছিয়া থেকেও এখানে আসার আপনারা ডাইরেক্ট টিকার পেয়ে যাবেন। বলতে বলতেই দেখতেই পাচ্ছেন আমি যাবই বাস স্টপেজে চলে এসেছি। আর এই দেখুন আমার সামনে একটি হোর্ডিং লাগানো রয়েছে, পরমানন্দ মিশন 3 কিলোমিটার। মানে এই যাবই বাস স্টপেজ থেকে এইদিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এই রাস্তাটা ধরে 3 কিলোমিটার গেলেই আমি বনগ্রাম আশ্রমে পৌঁছে যাব। তো চলুন যাওয়া যাক। কথা প্রসঙ্গে বলি, পরমানন্দজির জন্ম 1954 সালের 25শে ডিসেম্বর কানলার নিকটবর্তী কৃষ্ণদেবপুর গ্রামে। ছোটবেলায় ওনার নাম ছিল রবিন, আর ওনার পিতার নাম ছিল ফকিরচন্দ্র দাস, আর মাতার নাম ছিল বিভারানী দেবী। ছোটবেলা থেকেই পরমানন্দজি খুবই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বালক ছিলেন এবং গ্রামের মানুষজন ওনার মধ্যে অদ্ভুত সব কাণ্ড লক্ষ্য করেন। একটা সময় ওনাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কোনোভাবে সেখান থেকে উনি পালিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন এবং একটা সময় উনি হিমালয় পাদদেশ ঋষিকেশে এসে পৌঁছান এবং সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সঙ্গ লাভ করেন। স্বামী রামানন্দ মহারাজজিকে গুরু হিসাবে পান এবং স্বামী রামানন্দ মহারাজজি ওনাকে পরমানন্দ নামটি দেন। এরপর পরমানন্দজি বাড়ি ফিরে আসেন এবং বৈদ্যুতিক কোম্পানিতে কাজে যোগ দেন। কাজের সুবাদে একটা সময় উনি এই বনগ্রামে এসে পৌঁছান এবং গুটি কয়েক একান্ত বন্ধুর সঙ্গ লাভ করেন এবং তাদেরই সহযোগিতায় 1978 সালে এই বনগ্রাম মিশনের সূচনা করেন। বিগত দিনে পরমানন্দজি কর্মময় ধর্মময় যে বৃক্ষ রোপণ করে গিয়েছিলেন তা আজ কালচক্রে বৃহৎ বটবৃক্ষে পরিণত হয়েছে, আর সে সবই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলতে বলতেই দেখতেই পাচ্ছেন এসে পৌঁছে গেছি বনগ্রাম পরমানন্দ মিশনে। আর শুরুতে ঢুকতেই ডান দিকে যে বড় বড় বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে পরমানন্দ স্বাস্থ্যকেন্দ্রের অংশ। স্বাস্থ্যকেন্দ্রের বাইরের দেয়ালগাত্র পরমানন্দ বাণী সম্মিলিত। দেখতেই পাচ্ছেন দেয়ালের গায়ে স্বামী পরমানন্দজির অজস্র বাণী লেখা রয়েছে। কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এই স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু ছানি অপারেশন করা হয়। কেবলমাত্র লেন্সের খরচ আর ওষুধের খরচ আপনাকে বহন করতে হবে।
আর দেয়াল গাত্রের এই সকল যে বাণীগুলো আপনাদের আমি এত সুন্দরভাবে দেখাচ্ছি, তার কারণ একটাই, যে এই বাণীগুলো আপনারা সুমনোযোগ সহকারে পড়বেন। এতে করে আমার মনে হয় এগুলো আপনাদের জীবনে চলার পথে অবশ্যই কখনো না কোনোভাবে কাজে লাগবে। ভিতরে ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু সিকিউরিটি গার্ড বলল, ভাই ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। তাই অগত্যা যতটা পারলাম আপনাদের বাইরে থেকেই দেখাবার চেষ্টা করলাম। আর এই দেখুন, এখানে যে সকল বিষয়ে চিকিৎসা করা হয় তার একটা ফ্লেক্স টাঙানো রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সতে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। পরমানন্দ স্বাস্থ্যকেন্দ্র থেকে একটু এগিয়েই বাঁদিকের এই বিল্ডিংটা পরমানন্দ মিশন গেস্ট হাউস। মিশন কর্তৃপক্ষের হিসাবে যিনি ওনাদের অতিথি, তাদের জন্য এই বিল্ডিংয়ের ঘরগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। সুবিশাল এই এরিয়া, যার পুরোটাই পরমানন্দময়। এখানে একটি পোস্ট অফিসও রয়েছে। মিশনের গাড়ি রাখার জায়গা। মিশনের মাঝ বরাবর স্থানে আরও দুটো জিনিস দেখার মতো। এক হচ্ছে পরমানন্দ মিশন লাইব্রেরি বা চরৈবেতি কার্যালয়, আর দ্বিতীয়টি হচ্ছে সুবিশাল হাই স্কুল প্রাঙ্গণ। প্রথমে আপনাদের আমি চরৈবেতি কার্যালয়ের ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসি, চলুন। কার্যালয়ের ভিতরে গুরু মহারাজরা রয়েছেন, দেখতেই পাচ্ছেন। দেয়ালে পরমানন্দজির বিভিন্ন পিকচার টাঙানো রয়েছে। আর এই দেখুন, ভিতরের দেয়ালের আলমারিগুলিতে গুরু পরমানন্দজির এবং তিসান মহারাজজির বিভিন্ন সাইজের পিকচার রয়েছে, যেগুলো আপনারা আপনাদের চাহিদা মতো ক্রয় করতে পারেন। ত্রৈমাসিক পত্রিকা চরৈবেতি, যা প্রতি 3 মাস অন্তর মিশনের প্রকাশনা কেন্দ্র থেকে প্রকাশিত হয়। ডাকযোগেও এই বই বা পত্রিকা আপনারা পেতে পারেন। প্রয়োজনে ফোন করতে পারেন চরৈবেতি কার্যালয়ে। ফোন নম্বর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। এছাড়া গুরু মহারাজকে নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থ, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন বিভিন্ন গ্রন্থ আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রয় করতে পারেন। এছাড়া আপনারা এই কার্যালয়ের ভিতরে মধু আর ত্রিফলার মতো মহামূল্যবান বস্তুগুলিও পেয়ে যাবেন। চরৈবেতি কার্যালয় থেকে বেরিয়ে অপর যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই, সেটি হলো পরমানন্দ উচ্চ বিদ্যালয়। সুবিশাল এই স্কুল প্রাঙ্গণ। স্কুলের সামনেই বিশাল বড় খেলার মাঠ। প্রায় সমস্ত রকম শিক্ষাদানের পরিষেবাও আপনি এই স্কুল চত্বরে পেয়ে যাবেন। কথা প্রসঙ্গে বলি, স্কুলের বিভিন্ন শাখার কিছু ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। পরমানন্দ মিশন হাই স্কুল, পরমানন্দ মিশন হাই স্কুল ভোকেশনাল ট্রেনিং সেন্টার, পরমানন্দ মিশন স্কুল ইংলিশ মিডিয়াম, পরমানন্দ মিশন মোটর ট্রেনিং স্কুল, পরমানন্দ মিশন প্রাথমিক বিদ্যালয়, পরমানন্দ ইনস্টিটিউট অফ যোগা। আর এই দেখুন, পরমানন্দ মিশন স্কুল অফ কম্পিউটার ট্রেনিং অ্যান্ড টেকনোলজি।
একই স্কুল চত্বরের ভেতরে কত কিছু শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে, যা সত্যি আমাকে খুবই অবাক করেছে। আর এই দেখুন, স্কুলের বাইরে দেয়ালগাত্রে পরমানন্দজির বিভিন্ন বাণী লিখিত হয়ে রয়েছে। আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, এই বাণীগুলো একটু মন দিয়ে দেখবেন। আশা করি আপনার জীবনের চলার পথে এগুলো অবশ্যই কাজে আসবে। আপনারা এখানে এলে মানবতার এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে সৃষ্ট এই মিশনের কার্যকলাপ নিজের চোখেই দর্শন করতে পারবেন। বিগত দিনে স্বামী পরমানন্দজি যে কর্মময় ধর্মময় আশ্রমের সূচনা করে দিয়ে গিয়েছিলেন, আজ তা ক্রমশই প্রগতির সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, যা আজ আমাদের সকলের কাছে সত্যি খুবই মধুময়। স্কুল পেরিয়ে যে রাস্তাটি গেছে, দুপাশে সারিবদ্ধ গাছের সারি, ছায়া শীতল। আর একটু এগিয়েই আমার ডান দিকে যে স্মৃতিফলকটি দেখতে পাচ্ছেন, এটা হলো পরমানন্দজি সমাধি মন্দির, বা বলা যায় পরমানন্দজির আধ্যাত্মিক কর্মভূমি। ভেতরে ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু সিকিউরিটি গার্ড বলল, ভাই ভেতরে সব ছবি টবি তোলা মানা আছে। কি আর করা যাবে, দেখা যাক শেষমেশ কি হয়। আমি বরং ততক্ষণ আপনাদের এই আশ্রমের অন্যান্য আরও যে সকল জিনিসগুলো আছে সেগুলো দেখাবার চেষ্টা করি। এই দেখুন, এটা হচ্ছে গুরু মহারাজদের থাকার জায়গা। এই দেখুন, এটা হচ্ছে পরমানন্দ মিশনের অফিস। পরমানন্দ মিশনের মুখ্য অফিস হচ্ছে এটা। আর এই দেখুন, একটু এগিয়েই কি বিশাল পরিমাণ কাঠ এখানে জড়ো করা রয়েছে, যেগুলো প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করা হয়। কাঠ কাটার জন্য চেরাই কলও এখানে রয়েছে। সত্যি ভাবতে কি অবাক লাগে, তাই না? একই আশ্রমের মধ্যে কত মানুষ প্রতিদিন বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। আর এই দেখুন, একজন লোক গরুর খাবার টাবার নিয়ে গোশালার দিকে যাচ্ছে। চলুন ওদিকটাও আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঢালাই রাস্তা ধরে লোকটার পিছন পিছনেই যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো এই ঢালাই রাস্তা থেকেই আর একটা জিনিস দূর থেকে আপনাদের দেখানো দরকার। পুকুরের ওপারে যে লাল বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো বাইরে থেকে আগত যে সকল ছাত্র এখানে পড়াশোনা করে তাদের থাকার জায়গা। আর পুকুরের ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হলো বৃদ্ধাশ্রম বা সিনিয়র সিটিজেনদের থাকার জায়গা। খড়ের পালা, সত্যি ভাবতে কি অবাক লাগে, তাই না? একটা আশ্রমের মধ্যে গরু রয়েছে, খড়ের পালা রয়েছে, মানে কি আছে আর কি নেই এই আশ্রমের মধ্যে, আপনারা নিজের চোখে না দেখলে সত্যি কল্পনাও করতে পারবেন না। আর এই দেখুন, সিনিয়র সিটিজেনদের বিল্ডিংয়ে ঢোকার প্রবেশ পথ। চলুন এবার গোশালার দিকটা একটু ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন গরুর খাবার টাবারগুলো নামানো হচ্ছে। খড় কাটার জন্য মেশিনেরও এখানে ব্যবস্থা করা হয়েছে। খোঁজ নিয়ে জানলাম কম বেশি 50-60টি গরু বাছুর রয়েছে মিশনের এই গোশালায়। আসুন গোশালার ভেতরটা এবার আপনাদের একটু দর্শন করাই।
দেখতেই পাচ্ছেন কত গরু বাছুর রয়েছে এখানে। কথা প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি, এই গোশালা থেকে প্রাপ্ত প্রায় সমস্ত জিনিসই মিশনারি কাজে ব্যবহৃত হয়ে থাকে। ঘড়িতে তখন প্রায় 1:30-র কাছাকাছি বাজছিল, তাই অগত্যা খেতে আসতেই হলো। সুবিশাল এই ভোজনালয়ে কত লোক একসঙ্গে বসে খেতে পারে আন্দাজ করুন দেখি একবার। আমার তো মনে হয় কম বেশি 1000 জন তো অবশ্যই হবে। দেওয়ালের গায়ে পরমানন্দজির এবং বিভিন্ন মনীষীর ছবি খুবই সযত্নে বাঁধানো রয়েছে। এখানে এলে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই দুপুরের আহার গ্রহণ করতে পারবেন। দুপুরের আহার গ্রহণের সময় বেলা 12:30টার পর থেকে শুরু করা হয়। আর দুপুরের আহারে পাবেন ভাত, ডাল আর সবজি। আর আমার খাবার খেতে খেতেই দেখতেই পাচ্ছেন আরও বহু মানুষ খাবার গ্রহণের জন্য আমার সামনে বসে পড়েছেন। স্কুলের ছাত্রছাত্রীরা টিফিন টাইমে খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এখন যে সকল ছাত্রছাত্রীগুলিকে খাওয়ার জন্য আপনারা লাইনে দেখছেন, এরা প্রত্যেকেই বহিরাগত। মানেটা হলো এরা প্রত্যেকেই আশ্রমের বাইরের বিভিন্ন গ্রাম থেকে এখানে এসে পড়াশোনা করে। আর আশ্রমে থেকে যারা পড়াশোনা করে তাদের সমস্ত কিছুই সব টাইমই আশ্রমের রুলস এবং রেগুলেশনের মধ্যে বাঁধা হয়ে থাকে। আহার গ্রহণ পর্ব মিটিয়ে সমাধি মন্দিরের সামনে এসে দেখি সিকিউরিটি গার্ডের চেয়ারটা সম্পূর্ণ ফাঁকা, তাই সুযোগটা কাজে লাগিয়ে নিতে একটুও দেরি করেনি। সমাধি মন্দির প্রাঙ্গণে ঢুকতেই প্রথমেই যেটি সবচেয়ে বেশি দর্শনীয় সেটি হচ্ছে গুরু পরমানন্দজির এই আশ্রম কুটির। আর এই আশ্রম কুটিরের সামনে এবং ঢালাই রাস্তার অপর পাশে বিভিন্ন ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যা অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। গুরু মহারাজজি যতদিন বেঁচে ছিলেন ততদিন এই আশ্রম কুটিরটি ব্যবহার করতেন। সমাধি মন্দির প্রাঙ্গণটি চারিদিকে গাছপালায় ভরা, নানা রকম ফুল ফল গাছেতে পরিপূর্ণ। চারিদিকে পাখিদের কুহু কুহু রব, তাই এই স্থানে এলে আপনার মনে নতুন একটা উন্মাদনা অবশ্যই সৃষ্টি করবে। আর এই দেখুন আশ্রম কুটিরের মূল রাস্তা। সময় আর সুযোগ থাকলে আমি এই আশ্রম কুটিরের ভিতরের ফুটেজ অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন চলুন সামনের দিকে যাওয়া যাক। চারিদিকে গাছপালায় ঘেরা এই সুন্দর পরিবেশ প্রত্যেকের মনকেই খুবই কাছ থেকে ছুঁয়ে যাবে। আশা রাখি একদিনের ভ্রমণে আপনারা বনগ্রামে এলে কখনোই নিরাশ হবেন না। আর এই দেখুন আশ্রমের বিভিন্ন স্থানে যে বিভিন্ন রকম সবজির চাষ হয় তার প্রমাণ। বাঁধাকপি, এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম দেখেছিলাম এইখানে হলুদ চাষ হয়েছিল। যাই হোক, তোরা সব কিসে পড়িস? এইটা পড়িস তাহলে তোরা? যাই হোক, আর তোর? কোথায় আমার? সীতারামবাটি? না, মশাগ্রামে বাড়ি। তোদের ওই লাল বিল্ডিংটা বোধহয় তোদের থাকার জায়গা নাকি রে? স্কুলের পেছনে যে লাল বিল্ডিংটা, তো ওটা লাল বিল্ডিংটাই তো। ওইখানে থাকিস? কতজন থাকিস মোটামুটি? 500 জন থাকিস মোটামুটি? ছেলে মেয়ে দুজনায় না শুধু ছেলে? আচ্ছা ঠিক আছে, যা তোরা যা চলে যা। টিফিন আসছিস তো?
তোরা কিসে পড়িস না মেয়েগুলো? পড়িস না? হ্যাঁ, মেয়েগুলো মনে হয় একটু লজ্জা পেয়ে গেছে। যাই হোক, চলুন সামনের দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই আমার বাঁদিকে যে খুবই সুন্দর মন্দিরটা আপনারা লক্ষ্য করছেন, এটাই হলো স্বামী পরমানন্দজির সমাধি মন্দির। আর আমার ডান পাশে যে দুটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, তার একটি হলো শিব মন্দির, আর অপরটি হলো সেই জনৈক ভদ্রলোকের যার সহযোগিতায় গুরু পরমানন্দজি এই বনগ্রাম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আর এই সমাধি মন্দিরের ঠিক গায়েই দুটি গম্বুজ বিশিষ্ট সুবিশাল প্রার্থনা গৃহ, হোমযজ্ঞ করার জায়গা। তবে দেখা যাক এগুলোর সব কিছুর কতটা কি আপনাদের দর্শন করাতে পারি। বুঝতেই তো পারছেন, বিধিনিষেধের ঘেরাটোপে এই ব্লগ বানানো। তবে এখন চলুন প্রথমেই আপনাদের সমাধি মন্দিরের ভেতরটা একটু দর্শন করিয়ে আসি। দেখতেই পাচ্ছেন সমাধি মন্দিরের ভিতরে গুরুজির সমাধির উপর সমাধিস্থ গুরুজির প্রস্তর নির্মিত অবয়ব প্রতিষ্ঠা করা রয়েছে, যা কিনা হলুদ কাপড় দ্বারা আচ্ছাদিত। আর সমাধি বেদি এবং মূর্তিটি খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এই দেখুন প্রার্থনা গৃহের পিছনের দিকের অংশ। সুবিশাল এই প্রার্থনা গৃহে খুব সম্ভবত ভোরের বেলা প্রার্থনা করা হয়। আর এই সমাধি মন্দিরের চারপাশের পরিবেশও সত্যি খুবই সুন্দর। এর আগেও আমি এখানে বহুবার এসেছি। যখন আমি এখানে প্রথমবারের জন্য এসেছিলাম তখন সমাধি মন্দির টন্দির কিছুই ছিল না। তবে হ্যাঁ, গুরুজির সমাধিবেদী তো অবশ্যই ছিল, তবে তা ছিল ঘরের চালার ভিতরে। গুরুজির সে সমাধি বেদি আজ এত সুন্দর সমাধি মন্দিরের রূপ নিয়েছে, যা দেখে সত্যি খুবই ভালো লাগে। গুরুজির মূল সমাধি মন্দিরের ঠিক উপরেই অপর একটি সমাধি বেদি তৈরি করা হয়েছে। চলুন সেটা একবার দেখে নিই। সিঁড়ি দিয়ে কয়েক পা উপরে উঠে এলেই আপনি এই দ্বিতীয় সমাধি বেদিটা দর্শন করতে পারবেন। এই দেখুন উপরের এই সমাধি বেদির উপর গুরুজির সাদা প্রস্তর নির্মিত একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটিও ফুল টুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। উপর থেকে চারপাশের পরিবেশ সত্যি খুবই দর্শনীয়। চারিদিক শুধু আপনি দর্শন করবেন আর মন্ত্রমুগ্ধের মতো অবশ্যই চেয়ে থাকবেন। আর এই দেখুন সমাধি মন্দিরের উপর থেকে প্রার্থনা গৃহের পরিসরটা আপনাদের যতটা সম্ভব দেখাবার চেষ্টা করলাম। প্রার্থনা গৃহের দরজা বন্ধ থাকায় আপনাদের প্রার্থনা গৃহের ভিতরটা দর্শন করাতে পারলাম না, তার জন্য আমি নিজেই খুবই দুঃখিত। সমাধি মন্দিরের উপর থেকে চারপাশের পরিবেশ সত্যি খুবই সুন্দর। সমাধি মন্দিরের পিছন দিকে সবুজে সবুজ হয়ে রয়েছে ধানের ক্ষেত। সমাধি মন্দিরের ভিতরাংশে চারপাশে
গাছপালায় পরিপূর্ণ। ছবি তোলায় রেস্ট্রিকশন থাকলেও আপনি যদি এখানে আসেন, আপনি আপনার ঈশ্বর প্রদত্ত অন্তর্দৃষ্টি দিয়ে এই মিশনের সব কিছুই অবশ্যই উপভোগ করতে পারবেন। সমাধি মন্দির থেকে ঘুরে এসে এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা হলো গুরুজির পদচ্ছয়ে যে সকল মহিয়সী নারী সারা জীবন কাটাবার সংকল্প নিয়েছেন তাদের থাকার জায়গা। আর ঠিক এর সামনেই সমাধি মন্দির ঢোকার মূল রাস্তার পাশেই আশ্রম কুটিরের গায়ে চেয়ার দিয়ে সাজানো, নিচে কম্বল বিছানো জায়গাটা হলো সদুপদেশ শোনার জায়গা। এখানে প্রতিদিনই তিসান মহারাজ 10টা বা 10:30টার পর থেকে অন্তত 2 ঘন্টার জন্য বিভিন্ন রকম সৎ উপদেশ দিয়ে থাকেন। এখানে এলে অবশ্যই আপনারা তা শোনার জন্য চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমার সামনেই গুরু মহারাজজির বাঁধানো ফটো রাখা রয়েছে। সকলের চক্ষু এড়িয়ে অবশেষে আপনাদের গুরু পরমানন্দজির আশ্রম কুটিরের ভিতরের অংশ দেখাতে পাচ্ছি, এটা আমার কাছে খুবই সৌভাগ্য। সামনেই দেখতেই পাচ্ছেন ওনার বাঁধানো ফটো, আর ফটোর সামনেই ওনার শোবার জায়গা, যা খুবই সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। গুরুজি যতদিন বেঁচে ছিলেন ততদিন এই ঘরটি ছিল ওনার থাকার এবং আধ্যাত্মিকতা করার জায়গা। বলতে পারেন গুরুজির প্রতিটা শ্বাসের সঙ্গে পরিচিত এই ঘরটি। খাওয়া দাওয়ার পর খানিকটা সময় ছুটোছুটির পর শরীরটা খুবই ক্লান্ত, তাই পুকুর পাড়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে নিলাম। সুবিশাল এই পুকুরের এপাশে সমাধি মন্দির প্রাঙ্গণ আর ওপাশে সুবিশালাকার ভোজনালয়। কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এই বিশাল পুকুরে যে সকল মাছ হয় সেই সকল মাছ যে সকল ছাত্ররা এখানে থাকে তাদের খাওয়াবার জন্যই ব্যবহার করা হয়। দেখতে দেখতেই বিকেল গড়িয়ে এলো। স্কুলের সামনের বড় খেলার মাঠে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখি ফুটবল নিয়ে ব্যস্ত, তাই মাঠের ধারে রাস্তায় এসে বসে পড়লাম। কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এখানে যে সকল বাচ্চাগুলোকে আপনারা খেলতে দেখছেন এরা প্রত্যেকেই এই আশ্রমে থাকে এবং মিশনের রুলস রেগুলেশন মেনে এদের সকলকেই চলতে হয়, যা সত্যিই এদের জীবন গঠনের জন্য ভালো ভূমিকা নেবে বলেই আমার মনে হয়। খেলা দেখতে দেখতে নিজের বাচ্চাবেলাকার স্মৃতি যেন বারে বারে ফিরে আসছিল। খানিকক্ষণ বসে থাকার পর দেখি বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলার মাঠের উল্টো দিকে মিশনের অফিসের দিকে যাচ্ছে। ব্যাপারটা কি দেখার জন্য আমিও ওদের পিছন পিছন গেলাম। গিয়ে দেখি অফিসে যে গুরু মহারাজ রয়েছেন উনি বাচ্চাগুলোকে 2টো করে চকলেট প্রদান করছেন, যেটা প্রতিদিনই নাকি করা হয়। আর বাচ্চাগুলো সহাস্যে আবার খেলার মাঠের দিকে ফিরে আসছে। দৃশ্যটা সত্যি খুবই ভালো লাগলো। গুরু পরমানন্দজি এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, এই বাচ্চাগুলোর জীবনের চলার পথ যেন চকলেটের মতোই মিঠা এবং আনন্দদায়ক হয়।